নন্দনা দেবী এবং তার বৌমা প্রিয়াঙ্কা বাড়ির একমাত্র মেয়ে শিলার জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। 27 বছর হয়ে যাওয়া সত্ত্বেও শিলা কিছুতেই বিয়ে করতে চায় না, কারণ সে রাজকে ভীষণ পছন্দ করে। রাজও শিলাকে ভীষণ ভালোবাসে, কিন্তু রাজ যেহেতু ভালো চাকরি করে না এবং তার মাথা ভীষণই গরম, তাই শিলা ভয়ের কারণে বাড়িতে রাজের ব্যাপারে কিছুই জানাতে পারে না। তোর বাবা তোর বিয়ের জন্য পেপারে অ্যাড দিয়েছিল, ভালো ভালো বাড়ি থেকে সম্বন্ধ এসেছে। এই যে তাদের ফটো, একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর একজন ডাক্তার, আর একজন বড় সরকারি চাকরি করে, দুজন তো আবার বিদেশে থাকে। এদের মধ্যে থেকে তোর যাকে পছন্দ হবে তুই বেছে নে। উফ, তোমাদের কতবার বলেছি আমার জন্য সম্বন্ধ দেখতে হবে না, তবুও তোমরা আমার কথা শুনবে না। আমি এখন বিয়ে করতে চাই না। বিয়ে করতে চাও না তো কি করতে চাও? তুমি তো চাকরি বাকরিও করো না, আর তোমার 27 বছর বয়স হয়ে গেছে। তোমার মতো বয়সে আমার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তুমি এখন বিয়ে করতে চাইছো না। কারণটা আমরা কিন্তু বুঝতে পারছি না। তুমি যদি কাউকে পছন্দ করো বলতে পারো, সে যদি ভালো পরিবারের ছেলে হয়, ভালো চাকরি বাকরি করে, তাহলে নিশ্চয়ই আমরা তার সাথে তোমার বিয়ে দেব। বৌদি, তুমি প্লিজ সবসময় তোমার সাথে আমার তুলনা করো না। আর আমি কাউকে পছন্দ করি না। তাছাড়া আজকালকার দিনের মেয়েরা চাকরি করুক আর নাই করুক, 27 বছর বয়সে কেউ বিয়ে করে না। অ্যাটলিস্ট 30 বছর পর্যন্ত অপেক্ষা তো করে। এই বলে শিলা ছেলেগুলোর ফটো দেখতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে কারোরই শিলার পছন্দ হয় না। কারণ কোনো ছেলের গায়ের রং কালো, কোনো ছেলে একটু বেশি ফর্সা, কিংবা কোনো ছেলে হাইটে শর্ট, এছাড়াও অন্য ছেলেরা অনেক বেশি লম্বা। তাই শিলার একটা ছেলেকেও পছন্দ হয় না। তোমরা আমার জন্য যে কটা সম্বন্ধ দেখেছো সব কটা বেকার, একটাকেও আমার পছন্দ হচ্ছে না। বেকার চেষ্টা করার আর দরকার নেই। তোর যদি ছেলেদের নিয়ে এতই নাক থাকে, তাহলে তোর জীবনে বিয়ে হবে না। কারণ তুই তো কোনো দেশের রাজকুমারী নোস যে রাজকুমার এসে তোকে তুলে বিয়ে করে নিয়ে যাবে। সুতরাং তুই যেমন, তোর জন্য তেমনই ছেলে পছন্দ করা হয়েছে। মায়ের কথা শুনে শিলা আরো বেশি রেগে যায়, তাই সে নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে। এমন সময় হঠাৎই শিলা তার ঘরে জানালার নিচে বাইকের হর্নের শব্দ শুনতে পায়। শিলা ভালো করেই বুঝতে পারে রাজ তার সঙ্গে দেখা করতে এসেছে। শিলা জানালা দিয়ে উঁকি মেরে দেখে রাজ বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। রাজ, তুমি এখানে কি করছো? তোমাকে বলেছিলাম মনে নেই যে আমাকে ফোন না করে কখনো আমার বাড়ির সামনে আসবে না? তুমি কিন্তু আমার কোনো কথা শোনো না। বেশ করেছি এসেছি, কেননা আমি জানি তোমার বাড়ির লোকেরা তোমার বিয়ের সম্বন্ধ দেখছে, আর আমি সেটা হতে দেবো না। তোমার যদি বিয়ে করতে হয় তাহলে আমাকে বিয়ে করতে হবে, আর আমি তোমাকে বিয়ে করব। অন্য কোনো ছেলে তোমাকে বিয়ে করতে পারবে না, আর আমি সেটা হতেও দেবো না, বুঝেছো? রাজ এভাবে জোরে জোরে কথা বললে শিলা ভীষণই রেগে যায়, কিন্তু তার কিছু করার থাকে না। রাজ তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিলার বাড়ির লোকেরাও কোনো কথা শুনতে চায় না। তারা ঠিক করে যে করেই হোক শিলার বিয়ে দিয়েই ছাড়বে। সুতরাং শিলা বিয়ের ব্যাপারে রাজি না হলেও তার বাড়ির লোকেরা দীপক নামক ছেলের সঙ্গে শিলার বিয়ে ঠিক করে। দীপক শহরের অনেক বড় বিজনেসম্যান, তাকে দেখতেও খুবই হ্যান্ডসাম। শিলার ফটো দেখা মাত্রই দীপকের তাকে খুব পছন্দ হয়ে যায়। দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কাটে। একদিন শিলা ঘরে বসে যখন রাজের সঙ্গে ফোনে কথা বলে, তখন প্রিয়াঙ্কা সেখানে যায়। প্লিজ মাথা গরম করো না, আমি তোমাকেই বিয়ে করব। রাজ, তুমি কেন আমার উপর রাগ করছো? তুমি প্লিজ আমার জন্য কোনো গিফটও পাঠিও না। এই কিছুদিন আগে তুমি চকলেট, ফুল, কত কিছু পাঠিয়েছিলে। আমি কিন্তু বাড়িতে অনেক মিথ্যা কথা বলেছি যে ওটা আমার বান্ধবী দিয়েছে। না বেবি, প্লিজ রাগ করো না তুমি। কি ব্যাপার শিলা, তুমি কার সাথে কথা বলছো? যখনই তোমার ঘরে আসি তখনই দেখি তুমি লুকিয়ে লুকিয়ে কার সাথে যেন ফোনে গল্প করছো। তোমার কি ব্যাপার বলো তো? না বৌদি, কিছু না, রাখি ফোন করেছিল আর তুমি লুকিয়ে লুকিয়ে আমার ঘরে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে। কি হয়েছে বলো, এখন কেন আমার ঘরে এসেছো? আজকে সন্ধ্যাবেলা তো দীপক ওর বাবা মাকে নিয়ে তোমাকে দেখতে আসবে, তাই তুমি তৈরি হয়ে নাও, কারণ তোমাকে নিয়ে শপিং করতে যাব। সন্ধ্যাবেলা তোমাকে খুব সুন্দর করে সাজতে হবে। দীপকের সঙ্গেই কিন্তু আমরা তোমার বিয়ে দেব। প্রিয়াঙ্কা এসব কথা বললে রাজ তার সব কথা শুনে নেয়, কারণ শিলা তখনও ফোন কাটতে ভুলে যায়। তাই শিলার বিয়ের সম্বন্ধের কথা শুনে রাজের রক্ত একেবারে গরম হয়ে ওঠে। সে কিছুতেই সহ্য করতে পারে না। সে তখনই নিজের বাড়ি ভাঙচুর করতে শুরু করে দেয়, কারণ শিলাকে সে অন্য ছেলের সঙ্গে দেখতে পারবে না। এদিকে শিলাও তার বৌদির কথা শুনে আকাশ থেকে পড়ে,
কারণ সে ভালো করেই বুঝতে পারে যে তাকে না জানিয়ে তার বিয়ের সম্বন্ধ ঠিক করা হচ্ছে। আমি কিছুতেই শিলার ওই দীপকের সাথে বিয়ে হতে দেবো না। শিলা আমাকে বললো যে ও নাকি বিয়ের সম্বন্ধ দেখতে না করে দিয়েছে, তাহলে ওর বাড়ির লোক কোন সাহসে ওর বিয়ের সম্বন্ধ ঠিক করছে? আই উইল নট টলারেট দিস। সে তার বৌদির সঙ্গে শপিং করতে চলে যায়। এভাবেই রাজ রাগের চোটে বকবক করতে থাকে। অন্যদিকে প্রিয়াঙ্কা শিলাকে সুন্দর সুন্দর শাড়ি, গহনা, মেকআপ ইত্যাদি কিনে দেয়, কিন্তু শিলা যেন কিছুতেই মন বসে না। সে যে কোনো মতে নিজের চক্করের জন্য বিয়ের সম্বন্ধ ভেঙে দিতে চায়, কিন্তু সেটা কিছুতেই সম্ভব হয় না। শিলা যখন তার বৌদির সঙ্গে শপিং করে বাড়িতে ফিরবে, তখনই রাজ বাইক নিয়ে তাদের ফলো করতে শুরু করে। এমন সময় রাজকে দেখে শিলা খুব ভয় পেয়ে যায়। শিলা, এই ছেলেটা কে বলো তো? খুব লক্করবাজ ছেলে একটা। আমি যখনই তোমাকে নিয়ে কোথাও বেরোই কিংবা তুমি আমার সাথে থাকো, তখনই দেখি ছেলেটা আমাদেরকে ফলো করে। এইসব রাস্তার ফলোবাজ ছেলে একদমই ভালো নয়। যে মেয়ে এই ছেলের পাল্লায় পড়বে তার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি কোন ছেলের কথা বলছো আমি বুঝতে পারছি না। কাউকে না জেনে শুনে তুমি তার সম্বন্ধে কোনো বক্তব্য কেন পেশ করছো? আমাদের ফলো করছে বলেই কি ছেলেটা খারাপ হয়ে গেল? বাবারে বাবা, একটা অচেনা ছেলের জন্য তোমার মন কেঁদে উঠছে। এমন করে বলছো যেন ওটা তোমার বয়ফ্রেন্ড। এমন কথা শুনে শিলা একেবারেই চুপ করে থাকে, কারণ আগে থেকেই রাজ নিজের একটা খারাপ ইমপ্রেশন তৈরি করে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা এবং শিলা বাড়িতে ফিরে যায়, কিন্তু রাজ তখনও পর্যন্ত বাইক নিয়ে অপেক্ষা করে। এমন সময় রাজকে দেখে শিলার খুব খারাপ লাগে। সে বাড়ির জানালাতে একটা মই পেতে দেয়। সেই মইয়ের সাহায্যে রাজ শিলার ঘরে উঠে আসে। তোমাকে কতবার বলেছি তুমি আমাকে ফলো করবে না, যখন তখন আমাকে ফোন করবে না, তুমি আমার কথা শুনবে না, তাই তো? আমার বৌদির কাছে তোমার খুব একটা খারাপ প্রতিচ্ছবি হয়েছে। তোমার সাথে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তোমার সাথে যখন আমার বিয়ে হবে না, তাহলে তুমিও মরবে আর আমিও মরবো, কারণ আমি তোমাকে অন্য কোনো ছেলের হতে দেবো না। হয় তুমি আমাকে বিয়ে করবে আর না হয় দুজনেই মরে যাবো। রাজ এই কথা বলে মাথা গরম করলে শিলা আরো বেশি ভয় পেয়ে যায়। তাই সে কোনো মতে রাজকে বুঝিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর শিলা নতুন শাড়ি, গহনা পরে, মেকআপ করে খুব সুন্দর করে তৈরি হয়। ইতিমধ্যে সন্ধ্যা হতে না হতেই দীপক তার পরিবারকে নিয়ে শিলাকে দেখতে আসে। প্রিয়াঙ্কা এবং নন্দা দেবী দীপক ও তার পরিবারকে ভালো মন্দ খেতে দেয়। তারা অনেক গল্পগুজব করে। এমন সময় যখন শিলা সেখানে আসে, তখন শিলাকে দেখা মাত্রই দীপক তার প্রেমে পড়ে যায়। শিলা এবং দীপক যখন একা একা কথা বলতে যায়, তখন আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না? কারণ এখনকার দিনে অ্যারেঞ্জ ম্যারেজ করতে কেউ পছন্দ করে না। আপনাকে তো দেখতেও যথেষ্ট সুন্দর, সুতরাং আপনি কোনোদিনও প্রেম করেননি এটা তো আমি ভাবতেও পারছি না। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ওর মাথা ভীষণ গরম ছিল, আর কথায় কথায় আমাকে ধমকিও দিত, আমাকে ভীষণ সন্দেহ করতো, এমনকি আমার পরিবারের লোককে অপমানও করতো। সুতরাং যে আমার পরিবারকে অপমান করবে তার সাথে আমি কি করে সংসার করব? তাছাড়াও আমার টাকাকে ভালোবাসতো, আমাকে কোনোদিনও ভালোবাসিনি, তাই আমি ব্রেকআপ করে দিয়েছি। আর আমি এখন অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই। আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল না তো? না, মানে আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমিও অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই। শিলা ভয়ের চোটে দীপককে কিছুই বলতে পারে না, কারণ এখন যদি সে সবকিছু বলে দেয় তাহলে সে তার পরিবারকে অসম্মান করবে, কিন্তু সেটা শিলা হতে দেয় না। অন্যদিকে তারা দুজনে যখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, তখন রাজ নিচে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে নেয়। তাই সে কোনো মতে সেটা হজম করতে পারে না। শিলা এবং দীপকের বিয়ের সম্বন্ধ এবং বিয়ের পাকা কথা হলে তাদের বাড়িতে প্রত্যেকেই খুবই খুশি হয়। কিছুক্ষণ পর দীপক যখন তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরবে, তখনই রাজ তাদের গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে দীপকের কলার ধরে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে। তোর এত বড় সাহস, তুই শিলাকে বিয়ে করবি? তোর থেকে আমি বেশি হ্যান্ডসাম, আমাকে অনেক বেশি সুন্দর দেখতে, আমার কাছে টাকা নেই ঠিকই, কিন্তু আমি শিলাকে তোর থেকে অনেক বেশি ভালোবাসবো। তুই জোর করে শিলাকে বিয়ে করবি সেটা আমি হতে দেবো না। শিলা আমাকে খুব ভালোবাসে। কি আপনি এরকম ব্যবহার করছেন কেন? হাউ ডিয়ার ইউ! আমি কেন শিলাকে জোর করে বিয়ে করব? আমাদের পরিবার থেকে দুজনের বিয়ে ঠিক করা হয়েছে, আর শিলা বিয়েতে রাজি আছে, তাই আপনি বেকার বেকার সব কথা বলবেন না। দীপক এই কথা বললে রাজ আরো রেগে যায়। তাই সে বাইকের সাইলেন্সার খুলে দীপককে ভীষণ মারতে শুরু করে। সে দীপককে এত পরিমাণে মারধর করে যে শেষ পর্যন্ত দীপককে হাসপাতালে ভর্তি করতে হয়। দীপকের মা দীপশিখা দেবী শিলা এবং তার পরিবারকেও হাসপাতালে ডেকে পাঠায়। আপনার মেয়ে যখন অন্য ছেলেকে পছন্দ করে, তাহলে কেন আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক করেছেন? এই দেখুন, আপনার মেয়ের পাগল প্রেমিক আমার ছেলেকে মেরে আধমরা করে দিয়েছে। একদম ফালতু কথা বলবেন না। আমার মেয়ের কোনো প্রেমিক নেই, কারণ আমার মেয়ে কারো সঙ্গে প্রেম করে না। আমরা যেখানে বলবো সেখানেই বিয়ে করবে।
হ্যাঁ ঠিক কথা, কিন্তু দীপকের অবস্থা এমন কে করলো? নিশ্চয়ই আমাদের কোনো শত্রু আছে যে শিলার বিয়ে হতে দিতে চায় না। রাজকে নিয়ে আমি কি করব আমি জানি না। দীপক অনেক ভালো ছেলে, রাজের তো দীপককে এরকম করে মারা উচিত হয়নি। আমি রাজকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, কিন্তু রাজ তবুও আমার কথা শুনতে চায় না। এমন সময় রাজ বাড়ি বাড়ি শিলাকে ফোন করে, কিন্তু শিলা তার ফোন কেটে দেয়, যার ফলে রাজ খুবই রেগে যায়। তাই সে কিছুতেই শিলার বাড়ির সামনে থেকে নড়তে চায় না। শিলা হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এলে রাজ তাকে আবার ফোন করে। সে শিলাকে ফোনের মধ্যেই গালিগালাজ করতে শুরু করে দেয়। বেশ করেছি আমি দীপককে মেরেছি, তুই ওকে বিয়ে করবি, অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাস, ওইসব তো বলছিলিস, আর আমি শুনতেও পেয়েছিলাম, তাই আমি ওকে মেরেছি। তুই আমাকে ঠকিয়েছিস, ফালতু মেয়ে একটা, তাই কিছুতেই আমি তোর বিয়ে হতে দিতে চাই না। তুমি শেষ পর্যন্ত আমাকে তুই তুই করে কথা বলছো? আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। আর দীপক সত্যিই ভালো ছেলে, আমি ওকেই বিয়ে করতে চাই, কারণ এতদিন আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। কিন্তু দীপকের সাথে আমার একদিন আলাপ হয়েছে, তবুও আমি বুঝতে পেরেছি দীপক সত্যিকারের ভদ্রলোক। এমন কথা শুনে রাজ খুবই রেগে যায়, তাই সে তখনই শিলার বাড়ির সামনে এসে ঝামেলা করতে শুরু করে দেয়। এমন সময় শিলার বাড়ির লোকেরা ভালো করেই বুঝতে পারে যে শিলার সঙ্গে রাজের সম্পর্ক আছে, তাই তার বাড়ির লোকেরা শিলার উপর ভীষণই রুষ্ট হয়। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম এই বদমেজাজি ফালতু ছেলেটা তোমার বয়ফ্রেন্ড? ছি, আমি তো ভাবতেই পারি না তুমি এরকম একটা ছেলেকে পছন্দ করতে পারো। এর চেয়ে দীপক তো অনেক ভালো ছেলে। সবাই মিলে যখন শিলাকে বোঝাতে শুরু করে, তখন রাজ জোর করে তাদের বাড়ির মধ্যে ঢুকে আসে। রাজ শিলা এবং তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এমনকি রাজ রাগের মাথায় শিলা এবং তার বৌদিকে থাপ্পড় মারতে যায়। এমন সময় প্রিয়াঙ্কার স্বামী প্রীতম তাকে আটকে নেয়। প্রীতম সেই মুহূর্তে পুলিশকে ফোন করে দেয়। তুমি আমার আর আমার বৌদির গায়ে হাত তুলতে গিয়েছিলে। আমি এখন ভালো করেই বুঝতে পারছি আসলে আমরা তো বড়লোক আর তুমি গরিব, তাই আমার টাকা দেখে তুমি আমাকে পছন্দ করেছিলে। এখন যখন দেখছো রাজা সাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তুমি নিজের রূপটা দেখিয়ে ফেললে। তোমাকে পুলিশে ধরে নিয়ে গেলেই ভালো হবে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পুলিশ এসে রাজকে ধরে নিয়ে চলে যায়, কিন্তু তখনও রাজ শিলা সম্বন্ধে খারাপ মন্তব্য করে। তাই শিলার মনে রাজের সম্বন্ধে যা ভালোবাসা ছিল সমস্ত নির্মূল হয়ে যায়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে শিলা এবং দীপকের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর দীপক শিলাকে এতটাই ভালোবাসে যে শিলা তার অতীতের সমস্ত কথা ভুলে যায়। বল্লভপুর গ্রামে মোহনা তার স্বামী রামচরণ এবং তার দুই যমজ মেয়ে পিঙ্কি ও রিঙ্কির সঙ্গে বাস করত। তাদের দুই বোনের হাতেই কালো রঙের জন্মগত গোল গোল দাগ ছিল। দুই বোনের মধ্যে অনেক মিল ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসত। সারাদিন তারা একই সঙ্গে থাকতো, একসঙ্গে খেলাধুলা করত, একসঙ্গে পড়াশোনা করত, আবার মাঝে মধ্যে দুই বোন ঝগড়াও করত। এমনকি তারা দুজনে অসুস্থ হলে একসঙ্গেই অসুস্থ হতো। দুই মেয়ের মধ্যে এত মিল দেখে তাদের বাবা মা খুব খুশি হতো। একদিন দুই মেয়েকে নিয়ে মোহনা ও রামচরণ নদীর ধারে পিকনিক করতে গিয়েছিল। ওয়াও, কত সুন্দর জায়গা! এই রিঙ্কি, চল আমরা ওইদিকে যাই, চল আমরা খেলা করি। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল। সাবধানে যাস তোরা, নদীর ধারে যাবি না যেন, খবরদার। দুই বোন একসঙ্গে খেলাধুলা করতে করতে হঠাৎ করে রিঙ্কি নদীতে পড়ে যায়। পিঙ্কি চিৎকার করে কাঁদতে থাকে, কেউ বাঁচাও, বাঁচাও আমার বোনকে, বাবা মা তাড়াতাড়ি এসো, কেউ আছো, এদিকে এসো। পিঙ্কি ও রিঙ্কি খেলা করতে করতে অনেকটা দূরে চলে এসেছিল, আর আশেপাশে কোনো লোকজন ছিল না। পিঙ্কি দৌড়ে তার বাবা মাকে ডাকতে আসে, কিন্তু ততক্ষণে রিঙ্কিকে আর দেখতে পাওয়া যায় না। রামচরণ পুলিশে খবর দেয়। পুলিশের টিম রিঙ্কিকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তবুও তাকে আর খুঁজে পাওয়া যায় না। পিঙ্কি তার বোনকে হারিয়ে খুবই শোকাহত হয়ে পড়েছিল। তার বাবা মাও রিঙ্কির জন্য খুব কান্নাকাটি করতে থাকে। ওদিকে রিঙ্কি ভাসতে ভাসতে অনেক দূরে এক ঘাটে এসে পৌঁছায়। বিনোদ নামে একজন ধনী ব্যক্তি রিঙ্কিকে দেখতে পেয়ে নদী থেকে উপরে তোলে। আরে এটা কার বাচ্চা? এ তো বেঁচে আছে, এখনো শ্বাস চলছে, একে হসপিটালে নিয়ে যেতে হবে। দেখুন বিনোদ বাবু, এই মেয়েটা প্রাণে বেঁচে গেছে ঠিকই, কিন্তু এ নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এ নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারবে না।
ভবিষ্যতে যদি কোনো বড়সড় আঘাত পায় অথবা বড়সড় কোনো ইনসিডেন্ট ঘটে এর সঙ্গে, তবে এর স্মৃতিশক্তি ফিরে পেতে পারে। বিনোদবাবুর কোনো সন্তান না থাকায় সে রিঙ্কিকে নিজের মেয়ের মতো করে মানুষ করার সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। ওদিকে পিঙ্কিও বড় হয়ে উঠেছিল। উচ্চ মাধ্যমিকের পর ভালো রেজাল্ট করায় সে অনেক টাকা স্কলারশিপ পায় এবং সেই টাকা দিয়ে তার বাবা মা তাকে শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করতে পাঠিয়ে দেয়। পিঙ্কি প্রথম দিন কলেজে এসে সেখানকার মেয়েদের দেখে একেবারে অবাক হয়ে যায়। ওরে বাবারে, এ আমি কোথায় চলে এলাম? এখানে তো সব মেয়েরা ছোট ছোট জামা পরে আছে। ইস, ছি ছি ছি, কি বাজে লাগছে। এদেরকে একটুও লজ্জা লাগে না? পিঙ্কি যেমন শহরের মেয়েদের পোশাক আশাক দেখে অবাক হচ্ছিল, ঠিক সেরকমই শহরের মেয়েরাও পিঙ্কিকে দেখে অবাক হচ্ছিল। পিঙ্কির কাছে কয়েকটা মেয়ে আসে। তাদের মধ্যে মোনা নামে একটি মেয়ে বলে, ইস, এই মেয়েটা কি রে? এর তো ড্রেসিং সেন্স বলে কিছুই নেই, মনে হয় কোনো গ্রাম থেকে এসেছে। ছি, কলেজে আবার কেউ চুড়িদার পরে আসে? দেখ না, মাথায় এত তেল দিয়েছে, তেল টপকে টপকে পড়ছে। চুপ করো, আমার ইচ্ছা, আমি যেভাবেই কলেজে আসি না কেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বলার কে? এই কলেজটা কি তোমার বাবার নাকি? আরে বা, গ্রামের মেয়ে ভালোই তো ফটর ফটর করতে পারে। তুই ঠিকই ধরেছিস, এই কলেজটা আমার বাবারই, আর তাই এখানে আমার হুকুমে সবকিছু চলে, বুঝেছিস? আজকে এই গ্রামের মেয়েটা শেষ। না জেনে বুঝে তুই কার সঙ্গে উঁচু গলায় কথা বলেছিস তুই নিজেও জানিস না। মোনা চাইলে ওর বাবাকে বলে তোকে এই কলেজ থেকেই বের করে দিতে পারে। এটা শুনে পিঙ্কি খুব ভয় পেয়ে যায়। ভুল যখন করেছিস শাস্তি তো পেতেই হবে। আয় আমার সঙ্গে আয়, আজকে আমার বাবার কলেজের সবকটা বাথরুম তোকে পরিষ্কার করতে হবে। আয় আয়, তাড়াতাড়ি আয়। না, আমি বাথরুম পরিষ্কার করব না, আমি এখানে পড়াশোনা করতে এসেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা চেয়ে লাভ নেই, শাস্তি তোকে দিয়েই ছাড়বো। না হলে ছাড়, আমি এখনই আমার বাবাকে ফোন করছি। না না, আমি বাথরুম পরিষ্কার করব, এমন করিস না প্লিজ, আমরা খুব গরিব। মোনা পিঙ্কির হাত ধরে তাকে কলেজের বাথরুমে নিয়ে যায়। পিঙ্কি নিরুপায় হয়ে এক এক করে সবগুলো বাথরুম পরিষ্কার করে। বাহ, তোর হাতের কাজ তো বেশ ভালো, পুরো বাথরুম চকচক করছে। যাক, আমাদের আর বাথরুম পরিষ্কার করার জন্য আলাদা করে লোক লাগবে না। গ্রামের মেয়েরা আর যাই পারুক না কেন, এসব কাজ কিন্তু ভালোই পারে। আর তোকে দেখে এমনিও ঝাড়ুদার ঝাড়ুদার বলে মনে হয়। মোনা এবং তার বন্ধুরা সবাই মিলে পিঙ্কিকে অনেক অপমান করে। পিঙ্কি কাউকে কিছু না বলে সে কাঁদতে কাঁদতে হোস্টেলে চলে যায়। আমার সাথে এসব কি হচ্ছে? শহরের মানুষ এত খারাপ হয় কেন? না, এভাবে ভেঙে পড়লে হবে না, আমাকে লড়াই চালিয়ে যেতে হবে। পরের দিন পিঙ্কি আবার কলেজে যায়। টিফিনের সময় সে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল, তখন সেখানে আবার মোনা আসে। পিঙ্কি মুখে খাবার দিতে যাবে, ঠিক তখনই মোনা তার খাবারের প্লেটটা ফেলে দেয়। আহারে, বেচারির খাবার পড়ে গেল। ইস, কি কষ্ট। বেচারি গ্রামের মেয়ে, গরিব ঘরের মেয়ে, এবার কি খাবে? তুই আমার খাবারটা ফেলে দিলি কেন এভাবে? কারণ মুখের অন্ন কেড়ে নেওয়া পাপ, সেটা জানিস না? না, এটা পাপ নয়। গ্রামের মেয়ে হয়ে শহরে পড়াশোনা করতে এসেছিস, তাও আবার আমার বাবার কলেজে। শুধু তাই নয়, সেখানে এসে তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস। এটাই তোর পাপ। তোকে আমি এমন ভাবে উত্ত্যক্ত করব যে তুই শহর ছেড়ে গ্রামে পালিয়ে যেতে বাধ্য হবি। এই বলে মোনা সেখান থেকে চলে যায়। পিঙ্কি একা একা কাঁদতে থাকে। তখন সেখানে তুহিন নামের একটি ছেলে আসে। তুমি কেঁদো না এভাবে, মোনা এরকমই। এই কলেজটা ওর বাবার বলেও খুব অহংকারী, ও সবার সঙ্গে এমন করে। তুমি চাইলে আমার খাবার খেতে পারো। না না, ঠিক আছে, আমার খিদে নেই, তুমি খাও, কোনো অসুবিধা নেই। খিদে নেই বললেই হলো? তুমি তো একটুও খেতে পারোনি। নাও নাও, খাও বলছি। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। তোমার নাম কি? এই যে, হ্যালো তুহিন বাবু, তোর সাহস তো কম না। তুই জানিস না আমি সবাইকে কি বলে রেখেছি? এই মেয়েটাকে কোনোভাবে কেউ সাহায্য করবে না। যে একে সাহায্য করবে আমি তার ব্যবস্থা করতে বাধ্য হব। না না মোনা, আমি জানতাম না, প্লিজ আমাকে ক্ষমা করো, আমি আর একে হেল্প করবো না। সরি মোনা। ঠিক আছে, কেটে পড় এখান থেকে, এর আশেপাশে আমি যেন কাউকে না দেখি। পিঙ্কি চুপ করে মোনার কথা শুনেই যাচ্ছিল। প্রত্যেক দিন পিঙ্কি ভয়ে ভয়ে কলেজে আসতো।
সে জানতো যে মোনা রোজ তাকে আলাদা আলাদা শাস্তি দিয়ে তাকে বিরক্ত করবে। পিঙ্কি ও মোনা একই ক্লাসেই পড়তো। একদিন ক্লাসের ম্যাডাম পড়া ধরলে পিঙ্কি সবার আগে ম্যাডামের প্রশ্নের উত্তর দেয়। তাই দেখে মোনা খুব রেগে যায়। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর মোনা পিঙ্কির কাছে এসে বলে, এই খুব ফটর ফটর করছিলি তাই না? সবার আগে প্রশ্নের উত্তর দিয়ে মহান হওয়ার চেষ্টা করছিলি তাই তো? না, আমি তো। শোন, গ্রামের মেয়ের মতোই হয়ে থাকবি, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবি না, বুঝেছিস? তোর কাজ এগুলো নয়, তোকে আমি যা বলবো তুই তাই করবি। কি বললাম বুঝতে পেরেছিস তো? ক্লাসে যতই উত্তর দে না কেন, আমি যদি চেষ্টা করি তোকে পরীক্ষাতেই ফেল করিয়ে দিতে পারবো। না না, আমি আর কোনোদিনও এরকম করব না। ঠিক আছে নে, এবার আমার জুতা দুটো পরিষ্কার করে দে, খুব নোংরা হয়েছে। কি বললাম, কানে কথা গেল না? না না, এই তো করছি এখনই, কিন্তু কি দিয়ে পরিষ্কার করব? এখানে তো ব্রাশ অথবা কোনো কাপড়ের টুকরো নেই। এখন আমি ব্রাশ অথবা কোনো কাপড়ের টুকরো কোথায় পাবো? কেন, তোর হাত নেই? হাত দিয়ে পরিষ্কার করবি। গ্রামের মেয়েরা তো হাত দিয়ে গোবর তুলে ঘুটে দেয়, আর জুতায় হাত দিতে তোর কষ্ট হচ্ছে? পিঙ্কি নিরুপায় হয়ে মোনার জুতা পরিষ্কার করে দেয়। এভাবে প্রত্যেকদিন মোনা পিঙ্কিকে বিরক্ত করে আনন্দ উপভোগ করত। একদিন তাদের কলেজ থেকে পিকনিক করতে নদীর ধারে নিয়ে যায়। নদীর ধারে এসে পিঙ্কির পুরানো দিনের কথা মনে পড়ে যায় এবং সে খুব ভয় পেয়ে যায়। কি রে, কি দেখছিস তুই ওইদিকে? এনে ধর, আমার ব্যাগটা ধর। এত ভারী ব্যাগ আমি ক্যারি করতে পারবো না। আমি যেখানে যেখানে যাব তুইও আমার পেছন পেছন যাবি, আর যখন যেটা চাইবো ব্যাগ থেকে আমাকে বের করে দিবি। ঠিক আছে। মোনা তার বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল। ব্যাডমিন্টন খেলতে খেলতে মোনা নদীর একদম কাছে চলে আসে আর পা স্লিপ করে সেই নদীতে পড়ে যায়। সবাই মোনাকে নদীর জলে ডুবতে দেখে ভয় পেয়ে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও আমাকে, আমি ডুবে যাবো, বাঁচাও। নদীটি খুবই খরস্রোতা ছিল। নদীর জলের প্রবাহ এবং জলের গতিবেগ খুবই বেশি ছিল, আর মোনা সাঁতার কাটতেও পারত না। সবাই খুব ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ মোনাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না। পিঙ্কি কোনো কিছু চিন্তা না করেই নদীতে ঝাঁপ দেয়। দাঁড়া মোনা, আমি আসছি, তোর কোনো ভয় নেই, আমি আসছি। মোনা নদীর জলের প্রবাহের সঙ্গে ভেসে ভেসে অনেক দূরে চলে গিয়েছিল। পিঙ্কি অনেক দূর পর্যন্ত সাঁতার কেটে কেটে মোনার কাছে আসে এবং তাকে কোনো রকমে নদী থেকে উপরে তুলে আনে। মোনা অজ্ঞান অবস্থায় ছিল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে, মোনা কেমন আছিস মা? তুই ঠিক আছিস তো? কে আপনি? আমি আপনাকে চিনি না তো। আমার বাবা মা আর বোন কোথায়? তুই কি বলছিস মোনা? এটাই তো তোর বাবা। আমরা সবাই পিকনিকে এসেছিলাম। আমার নাম মোনা নয়, আমার নাম রিঙ্কি। না, এটা আমার বাবা নয়, আমার বাবা রামচরণ। আমি আমার বাবা মা আর আমার বোনের সঙ্গে নদীর ধারে পিকনিকে এসেছিলাম। আমি আমার বোন পিঙ্কির সঙ্গে খেলতে গিয়ে নদীতে পড়ে গিয়েছিলাম। মোনার কথা শুনে পিঙ্কি অবাক হয়ে বলে, কই দেখি তোর হাতটা একবার দেখা তো আমাকে। পিঙ্কি মোনার হাতে জন্মগত কালো গোল দাগটা দেখে চিনতে পারে। রিঙ্কি, আমার বোন, আমি তোর বোন পিঙ্কি। আমি তোকে আবার ফিরে পাবো কখনো ভাবিনি। রিঙ্কি কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। বিনোদবাবু অতীতের সমস্ত ঘটনা তাদেরকে বলে যে রিঙ্কিকে সে সত্যি সত্যি নদী থেকে কুড়িয়ে পেয়েছিল, আর রিঙ্কি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। পিঙ্কি তার বাবা মাকে ফোন করে সেখানে ডেকে নেয়। অনেক বছর পর রিঙ্কি তার বাবা মাকে দেখে খুব খুশি হয়। বিনোদবাবু তাদের থাকার জন্য শহরেই একটা বাড়ি কিনে দেয়। শুধু তাই নয়, পিঙ্কি ও রিঙ্কির পড়াশোনা শেষ হয়ে গেলে বিনোদবাবু নিজের কলেজেই তাদের দুই বোনকে চাকরির ব্যবস্থা করে দেয়। এভাবেই সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।